নিজস্ব কোনো জমিজাতি না থাকায় গ্রামের মোড়লের বাড়িতে দবির মিয়া হাল চাষের কাজ করত। মোড়ল মশাইয়ের মাঠে যত জমি ছিল তার সব দেখাশোনাই করত দবির মিয়া। এই করে দবির মিয়ার ছোট সংসার চলতো। কি খবর দবির মিয়া? তোমার কাজ কাম সব ঠিক মতো চলছে তো নাকি? আপাতত সব ঠিক আছে মোড়ল মশাই। যাক গে সেসব কথা। তবে হ্যাঁ দবির মিয়া, এবছর আমার জমিতে সব চাইতে সেরা ফসল হওয়া চাই, কিন্তু আর দরকার হলে তুমি তার জন্য রাত দিন করে মাঠে খাটবে, বুঝলে তো? আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যেন আপনার জমিতে সবচাইতে সেরা ফসলটা ফলে। ঠিক আছে ঠিক আছে, এবার মন দিয়ে কাজ করতে দেখিনি। আমি এবার আসছি, কেমন? এ কথা বলে মোড়ল মশাই সেখান থেকে চলে যায় আর দবির মিয়া তার কাজ করতে থাকে। এভাবে প্রতিদিন মাঠে কাজ করে দবির মিয়ার সময় কাটে। একদিন সে মোড়লের একটি পরিত্যক্ত জমির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল পরিত্যক্ত জমিটা কচু গাছ ও আগাছায় ভরে গেছে। এটাও তো মোড়ল মশাইয়ের একখণ্ড জমি। আহারে, যত্নের অভাবে জমিটার একই হাল হয়েছে। মোড়ল মশাই কেন যে জমিটাকে এভাবে ফেলে রেখেছে কে জানে। হয়তো তার এত জমির ভিড়ে এই জমিটুকুর কথা মাথাতেই নেই। আর আমার কি পুরা কপাল, যদি এতটুকু জমিও থাকতো আমার, তাহলে কি আর এভাবে লোকের জমি থেকে হাল চাষ করতে হতো? যাগ্গে সেসব কথা, এখন আমি বরং মোড়ল মশাইয়ের কাছে গিয়ে তাকে এই জমিটুকুর কথা মনে করিয়ে দেই, দেখি তিনি কিছু বলেন কিনা। এ কথা বলে দবির মিয়া মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। মোড়ল মশাই, মোড়ল মশাই, কোথায় আপনি মোড়ল মশাই? একটু শুনুন। কি হলো কি দবির মিয়া? হঠাৎ বাড়িতে এসে এত ডাকাডাকি কিসের? কেন, কিছু হয়েছে নাকি? না না মোড়ল মশাই, তেমন কিছু হয়নি। আসলে আমি আপনার সাথে একটা জমির বিষয়ে কথা বলতে এসেছি। জমির বিষয়ে? তা কোন জমির বিষয়ে তুমি কথা বলতে এসেছো শুনি? মোড়ল মশাই, আমি আপনার মাঠের ধারে পড়ে থাকা সেই পরিত্যক্ত জমিটার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আজ দেখলাম সেখানে অনেক বুনো কচু ও লতা পাতা ভরে গেছে, যেন কচু খেতে পরিণত হয়েছে আপনার ওই জমিটি। সে ওই জমিটা কচু ক্ষেতেরই হোক আর সোনার ক্ষেতেরই হোক, তাতে তোমার কি বলো তো দবির মিয়া? শোনো দবির মিয়া, ওই জমিতে বহুবার বহু কিছু চাষ করার চেষ্টা করা হয়েছে, কোনোভাবে সেখানে কিছু চাষ হয়নি গো। এ কথা শুধু আমার নয়, আমার বাপ দাদারা এ কথা বলে গিয়েছেন। তাই ওই জমির আশা তো কবেই বাদ দিয়ে দিয়েছি। তা তুমি কেন আবার ওই জমিটা নিয়ে পড়লে শুনি? না মানে, আপনি যদি অনুমতি দেন আমি একবার শেষ চেষ্টা করে দেখি না ওই জমিটাতে নতুন করে কোনো কিছু চাষ করা যায় কিনা। তা দেখছি তোকে বুঝিয়ে লাভ হবে না। ঠিক আছে, তোর যা খুশি তাই কর। তাছাড়া ওই জমিতে তো আর আমার কোনো কাজ নেই। ঠিক আছে মোড়ল মশাই। এরপর দবির মিয়া সেখান থেকে চলে যায় এবং সে সেই কচু গাছে ভর্তি জমিটার কাছে গিয়ে দাঁড়ায়। মোড়ল মশাইকে তো বড় মুখ করে বলে এলাম আমি এই জমিতে কিছু একটা চাষ করব, কিন্তু এখানে আমি কি চাষ করব সেটাই তো বুঝতে পারছি না। আর এখানে যে পরিমাণ আগাছা আর কচু গাছে ভর্তি হয়ে আছে, আগে এগুলোকে পরিষ্কার না করলে তো এখানে কিছুই চাষ করা সম্ভব না। তাই আমি বরং আজ এগুলোকেই পরিষ্কার করে ফেলি, তারপর ভাববো না হয় যে এখানে কি চাষ করা যায়। এই কথা বলে দবির মিয়া সেই জমি থেকে আগাছা ও কচু গাছগুলো উপড়ে ফেলতে শুরু করে। এক পর্যায়ে সেই জমিটা পুরো পরিষ্কার করে ফেলে সে। যাক, আজ অন্তত জমিটা পরিষ্কার তো করেই ফেললাম, কাল বরং এখানে এসে কিছু একটা লাগিয়ে যাবক্ষণ। আজ আর সময় নেই, যাই এখন বাড়ি ফিরে যাই। এই কথা বলে দবির মিয়া তার বাড়িতে চলে যায় এবং সে বাড়িতে গিয়ে তার বউকে সব কথা খুলে বলে। সব শুনে তার বউ বলে, বাহ, এতদিনে মনে হচ্ছে বিধাতা আমাদের মুখ তুলে চেয়েছেন গো।
কত দিনের আশা আমার যে মাঠে এক টুকরো জমি থাকবে, তুমি সেখানে চাষ করবে, কিন্তু সেই আশা যে এভাবে পূর্ণ হয়ে যাবে সেটা তো বুঝতেই পারিনি। আগে এত খুশি হয়ে না বউ, মোড়লের জমি, মোড়ল যখন চাইবে তখন তো তাকে আমার ফেরত দিতেই হবে, বলো। না না, আমার মনে হচ্ছে মোড়ল মশাই এই জমি কখনোই ফেরত চাইবে না, তুমি দেখে নিও। কিন্তু এখন তুমি এই জমিতে কোনো কিছু ফলাতে পারলেই হয়। এরপর দবির ও তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠেই দবির মিয়া আর তার স্ত্রী পরিষ্কার করে রাখা সেই জমিটাতে যায় সেখানে কিছু চাষ করবে বলে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় যে সেই জমিতে হঠাৎ করে পানি জমে এক রাতে ডোবায় পরিণত হয়ে গেছে। হে কি, এখানে এক রাতে এত পানি এলো কি করে? আমি তো কালকেই কত যত্ন করে জমিটা পরিষ্কার করে রেখে গেলাম। আরে দবির মিয়া, কি হয়েছে কি তোমার? কি এত ভাবছো এখানে দাঁড়িয়ে? দেখো না ভাই, এই জমিটা কাল পরিষ্কার করে রেখে গেলাম আজ এসে কিছু বুনবো বলে, কিন্তু আজ এসে দেখছি এখানে পানিতে ডুবে গেছে। তুমি কি পাগল হলে নাকি? এই জমিটা মোড়ল মশাই এমনিতে ফেলে রেখেছেন, আর তুমি কি না এখানে চাষ করতে চাইছো? কিন্তু এখানে যে তুমি চাষ করতে পারবে না গো, কারণ এই জমি নিচু হয়, এখানে অন্য জমির পানি এসে জমা হয় গো। এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। দবির সেখানে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে তার সেই কচু ক্ষেতের ডোবায় ছোট ছোট কিছু একটা ভেসে বেড়াচ্ছে। ছোট ছোট এগুলো মাছের পোনা না? মনে হচ্ছে তো তাই। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই এতটুকু ডোবাতেও আবার মাছের পোনা হয়েছে, হবেই বা না কেন? বিধাতা চাইলে তো গোবরেও পদ্ম ফুল ফোটে। দেখি তাহলে একটু কচু ক্ষেত নামক ডোবায় আমি মাছের চাষ করতে পারি কিনা। এরপর থেকে দবির মিয়া মোড়লের সব কাজ সেরে তার সেই ডোবার মাছগুলো যত্ন নিত। এভাবে কয়েক মাস কাটার পর দবির মিয়া একদিন সেই ডোবায় জাল ফেলে এবং কিছু মাছ ধরে। তারপর ডোবায় চাষ হওয়া মাছ দেখে তো দবির মিয়া চোখ কপালে উঠে যায়, কারণ ডোবা থেকে তার জালে শুধু সারি সারি সোনালী ইলিশ মাছ উঠে আসে। এ কি, এ তো দেখছি অনেক সোনালী ইলিশ। তাহলে এগুলো সব সোনালী ইলিশের পোনা ছিল। বাহ বিধাতা, তুমি আমার ভাগ্য খুলে দিলে গো। এই সোনালী ইলিশ বাজারে বেচলে তো আমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বিধাতা। এরপর দবির মিয়ার সব কষ্ট দূর হয়ে যায়। সে তার ডোবা থেকে সোনালী ইলিশ নিয়ে বাজারে অনেক দামে বিক্রি করে পয়সা উপার্জন করতে থাকে। এক সময় সে খবর গিয়ে মোড়লের কানে পৌঁছায়। সব শুনে মোড়ল তো রেগে মেগে আগুন, আর সে দবির মিয়ার কাছে আসে। বা দবির মিয়া, পরের ধনে পদ্মারি কথাটা যে সত্যি তা তোমায় না দেখলে বুঝতেই পারতাম না। আমার জমিতে তুমি এত বড় কাণ্ড ঘটিয়েছো, আর আমাকে কিনা কিছুটি জানাওনি। এসব কি বলছেন কি মোড়ল মশাই? আপনাকে তো আমি সবটা জানিয়েছি। তাছাড়া আপনার তো এতদিন এই জমি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। এতদিন ছিল না, এখন হয়েছে, বুঝলে তুমি? যাও, আজ থেকে তোমার আমার জমিতে আর কোনো কাজ করতে হবে না। আর আজ থেকে তুমি এই জমিতে চোখ দেবে না। এই জমি মা সব কিছু আমার। এমনটা করবেন না মোড়ল মশাই, আমি গরিব মানুষ, আমার কোনো জমি নেই বলেই তো আপনার পড়ে থাকা জমিটাতে কিছু একটা করব বলে ভাবলাম। আপনি তা কেড়ে নেবেন না মোড়ল মশাই। এত কথা বলে না তো, যাও যাও এখান থেকে। আর করে গেল, জাল দিয়ে আজ কোটা সোনালী ইলিশ ধরে বাড়িতে নিয়ে চলতো। আজ বরং সোনালী ইলিশ দিয়ে কটা ভাত খাওয়া যাবে, তারপর কাল থেকে বেচা কেনা শুরু হবে। কি বলিস? আগে মোড়ল মশাই, তাই হবে। এরপর মোড়ল সোনালী ইলিশ বাড়িতে নিয়ে যায়, এমনকি সে সেই মাছ রান্না করিয়ে খেতেও শুরু করে। কিন্তু যেই না সেই মাছটি মুখে দেয়, অমনি তার গলায় কাঁটা বেঁধে যায়।
গেল রে গেল রে, হারে গেল আমার গলায় যে মাছের কাঁটা বিঁধে গেল রে। এ কে আসিস, বাসা আমায়। আপনি এক গ্লাস পানি খেয়ে নেন মোড়ল মশাই, দেখবেন কাঁটা নামে যাবে। ক গ্লাস পানি খেয়েছে তা কি তুই জানিস? তবু তো কিছু হচ্ছে না রে, কাঁটা তো নামে না। তখনই মোড়লের সামনে থেকে সেই ভাজা ইলিশ মাছগুলো জ্যান্ত হয়ে যায় এবং তারা শূন্যে উঠে পড়ে আর কথা বলতে শুরু করে। তুই যতক্ষণ না ওই দবির মিয়াকে তার প্রাপ্য সম্পদ ফিরিয়ে দিবি ততক্ষণ যে তোর গলা থেকে এই কাঁটা নামবে না। এ কি, মাছ আবার কথা বলে নাকি? তার মানে এখানে নিশ্চয় অলৌকিক কিছু আছে। আছেই তো, কারণ তুই কখনো শুনেছিস ডোবায় ইলিশ চাষ হয়েছে? কিন্তু ওই ডোবাতে হয়েছে কারণ দবির সেখানে চাষ করেছে বলে। কারণ আমরা দবিরকে সাহায্য করতেই এখানে এসেছিলাম। দবির অনেক সৎ মানুষ, তাই ওর কষ্টটা দূর করতে চেয়েছি। আরো কষ্ট করে পরিশ্রম করে এই ইলিশ চাষ করেছে, আর তুই কি না সেই জমি সহ ইলিশগুলোকে কেড়ে নিলি। তাই বলছি, যদি ভালো চাস তাহলে ভালোই ভালোই দবিরকে তার সব কটা ইলিশ ফিরিয়ে দিবি আর জমিটুকু ফিরিয়ে দিবি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমি এক্ষুনি যাচ্ছি দবিরের কাছে। এরপর মোড়ল দবিরকে গিয়ে তার সেই পরিত্যক্ত কচু ক্ষেত, যা কিনা এখন ডোবায় পরিণত হয়েছে, আর সেই ডোবার সব সোনালী ইলিশ বুঝিয়ে দিয়ে চলে আসে। এরপর থেকে দবিরের আর কোনো দুঃখ কষ্ট থাকে না। সে কচু খেতে সোনালী ইলিশ চাষ করে জীবন পার করতে থাকে।